মা, বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বাবা এখনো দোকান থেকে বাড়িতে এলো না। তোর বাবা তো বলেই গেল আজকে বাড়ি আসতে দেরি হবে, কি একটা দরকার আছে। তাও তো অনেক দেরি হয়ে গেল, বাইরে বৃষ্টিটাও বেড়েছে। এবার তো আমার চিন্তা হচ্ছে বাবার জন্য। চিন্তা করিস না, তোর বাবা হয়তো দোকানেই রয়েছে, এই বৃষ্টিতে কোথায় আর যাবে। মা, তুমি বসো, আমি একবার দোকান থেকে ঘুরে আসছি। একেবারে বাবাকে ডেকে নিয়ে চলে আসব। এত রাত হয়ে গেল, আবার তো খাবেও। না রে, তুই ভিজে ভিজে আর যাস না, তোর আবার শরীর খারাপ করে যাবে। তোর তো একটুতেই সর্দি কাশি ধরে যায়। বাবা এখনো আসছে না, আমার চিন্তা হচ্ছে। আর তাছাড়া আমি তো ছাতা নিয়ে যাব, অল্প হয়তো ভিজে যাব, এসে জামা কাপড় ছেড়ে নেব, তাহলেই তো হবে। ওরে, তোর বাবা চলে আসবে রে, অনর্থক চিন্তা করিস না। বারণ করছি, এই বৃষ্টিতে আর যাস না, আমার আবার চিন্তা বাড়বে। মা, তুমি চিন্তা করো না তো, আমি তো ছাতা নিয়েই যাচ্ছি, বাবাকে নিয়েই আসবো। তুমি একটু ধৈর্য ধরে বসো। আমার তো একটা কথাও শুনবি না। আচ্ছা যা, যা পারিস তাই করগে যা। আমি এই যাব আর এই আসবো, বেশিক্ষণ লাগবে না, আমি যাচ্ছি। কিরে, জমির সব কাগজপত্র নিয়ে এসেছিস? 10 বিঘা জমিটা কিন্তু আমার চাই। হ্যাঁ, নিয়ে এসেছি, কিন্তু তোর কাছে একটা মাত্র অনুরোধ আমার, মেয়েটাকে কিছু করিস না, আমি সব সম্পত্তি তোর নামে করে দেব। কাগজপত্রগুলো বের কর, তাতে স্বাক্ষর কর, আমি সবকিছু আমার নামে হোক আগে, তারপর আমি ভাববো, বুঝলি? তোর মনে সম্পত্তি নিয়ে এত হিংসে ছিল জানতাম না, নিজের বাড়ি করলি আর কি জানতে পারবো। এই, তোকে বড় বড় কথা বলতে বলিনি আমি। তাড়াতাড়ি কাগজপত্রগুলো বের করে আমার নামে করে দে, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। এই যে জমির কাগজপত্র, তুই ছুরি নিয়ে এসেছিস কেন? আমার উপর কি একটু বিশ্বাস নাই? না না, আমার বিশ্বাস নেই। তুই তাড়াতাড়ি এই 10 বিঘা জমির দলিলে স্বাক্ষর কর, না হলে কিন্তু ভালো হবে না, ঠিক আছে? এই দেখ, আমি স্বাক্ষর করে দিয়েছি, এবার তুই আমাকে কথা দিয়ে যা, মানে আমার মেয়েটাকে কিছু করবি না। এই, তোর মেয়ের কথা ছাড়, তোর এখন কি হবে? আমি জোর জবরদস্তি করে তোর সম্পত্তি হাতিয়ে নিলাম, তুই তো আমাকে ছেড়ে দিবি না, তাই আগে তোকেই মারবো। আমি তোর কি ক্ষতি করেছি যে আমাকে মারবি? আমার উপর কেন তোর এত রাগ? কাকু, তুমি বাবাকে মেরে ফেললে? মারে, তুই এখান থেকে ছুটে পালা, তোর বিপদ হতে পারে, তাড়াতাড়ি পালিয়ে যা। আমি খুন করেছি সেটা দেখে ফেললো, ব্যাপারটা তো ভালো হবে না, একেও মরতে হবে দেখছি। আমি আমি চলে যাই এখান থেকে, না হলে আমার আর রক্ষে নেই। আচ্ছা, আপনি হঠাৎ আমাদের বাড়িতে কাজের লোক হলেন কেন? দেখে তো আপনাকে শিক্ষিত মনে হচ্ছে। এসব আমি বলতে পারবো না, তবে একটা কাজের দরকার ছিল, তাই জন্যই কাজের মেয়ে হয়ে এই কাজ করছি। আপনি তো কাল থেকে আমাদের বাড়িতে কাজে আসছেন। হ্যাঁ, কাল থেকেই আপনাদের বাড়িতে কাজ করছি, তবে কাল আপনি তো বাড়িতে ছিলেন না, তাই জন্যই আমাকে দেখেননি। বুঝলাম। আপনার বাড়িতে কে কে আছে? আমি আর আমার মেয়ে থাকি। আচ্ছা, মেয়ে তাহলে কি পড়াশোনা করছে নাকি? কত বছর বয়স তার? না না, পড়াশুনো করে না, বাড়ির কাজকর্ম করে। বেশি বয়স নয়, এই 14 বছর বয়স। এত কম বয়সে একটা মেয়ে, সে এখন পড়াশোনা না করে কাজকর্ম করছে, তোমাদের কি সমস্যা আমাকে বলো, সমাধান করে দেব। কর্তাবাবু, আমাকে মাফ করবেন, আমি এসব বলতে পারবো না। আমি কাজ করে নিয়ে বাড়ি যাব, আমাকে কাজ করতে দিন মোড়ল মশাই। আচ্ছা ঠিক আছে, আপনি বলতে চাইছেন না যখন, জোর করব না, আপনি আপনার কাজ করে নিন। কর্তাবাবু, এই বাসনগুলো পরিষ্কার করা হয়ে গেলে মোটামুটি সব কাজই শেষ হয়ে যাবে। আমি তাহলে বাড়ি যাব, গিয়ে আবার রান্না বান্না করতে হবে।
আচ্ছা ঠিক আছে, তাই বাড়ি চলে যাও। কি গো, এবারে ফসল কেমন হলো? এবার তো ফসল ওঠার সময় হয়ে এলো গো। হ্যাঁ, এবারের ফসল খুব ভালো হয়েছে, কিন্তু বর্ষা ঢুকে গেল, এবার ফসল কাটার অসুবিধে হবে। এই যেমন এখন আকাশটা পরিষ্কার আছে, আবার কিছুক্ষণ পরে বৃষ্টি নামছে। বর্ষাকালটা তো ঠিক এইরকমই, কখন বৃষ্টি হবে কেউ জানে না। তবে ওই 10 বিঘা জমিতে কেমন চাষ হচ্ছে গো? ওই 10 বিঘা জমি যেটা আমি দখল করে নিয়েছিলাম, ওটার কথা বলছো তো? হ্যাঁ গো হ্যাঁ, তোমার দাদার জমি, এত কষ্ট করে যেটা আদায় করেছো। ওই জমিটার উপর কি আমার এমনি এমনি লক্ষ্য ছিল নাকি? ওই জমিটা খুব উর্বর, তাই জন্য তো এত কাঠখড় পুড়িয়ে ওই জমি আমার নামে করে নিলাম। এখন দারুণ ফসল হচ্ছে। সত্যি ভাবা যায়, তুমি কোথায় ছিলে আর এখন কোথায় এসে দাঁড়িয়েছো। তবে ভয় একটাই, দাদার মেয়ে অর্থাৎ মেঘা যদি সবার সামনে মুখ খোলে তাহলেই আমি শেষ। সকল সন্দেহ আমাকে করে, কিন্তু প্রমাণ নাই তো কিছু করতে পারে না। কতবার মারবার চেষ্টা করলাম, কিন্তু একটা চেষ্টাও সফল হলো না গো। আশা করছি ওরা কাউকে কিছু বলবে না, সব সময় তো ভয়ে ভয়েই থাকি। থাকবে নাই বা কেন, নিজের চোখের সামনে বাবাকে খুন হতে দেখেছি, সাহস করে আর কিছু বলতে যাবে না আশা করছি। কি হলো গো, তুমি আবার উঠে পড়লে কেন? একবার যাব জমির দিকে, দেখি সব কর্মচারীগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। লক্ষ কোটি দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি বরং বাড়ির সমস্ত কাজকর্মগুলো করে রাখি। দুপুরে খাওয়ার সময় ফিরে এসো কিন্তু। হ্যাঁ, খাওয়ার সময় আমি চলে আসবো, এখন আসছি বুঝলে। কথা বাবু, আমি ভেতরে আসতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তা তোমার কথাই ভাবছিলাম। কেন কথা বাবু, আমি কি কিছু করেছি নাকি? আরে না না, তুমি কেন কিছু করবে? তুমি আগে বসো, তোমাকে তারপর সব জিজ্ঞাসা করব। আচ্ছা ঠিক আছে, বসে বললাম। এবার বলুন তো কি হয়েছে? আচ্ছা, আমাদের বাড়িতে যে মহিলা কাজে আসছে, তার স্বামী মারা গেল কি করে? আমি অনেক করে জিজ্ঞেস করলাম আজকে, কিন্তু কিছু বলতে চাইলো না। বলবি বা কি করে, ওদের তো ভয় দেখিয়ে রেখে দিয়েছে। কি বলছো কি তুমি? আমার গ্রামে কে ভয় দেখিয়ে রেখে দিয়েছে? আমি তো সব কিছুই জানি না। এই ঘটনাটা হচ্ছে প্রায় 3 বছর আগেকার। তখন আপনি এই গ্রামের মোড়ল মশাই ছিলেন না, অন্য একজন ছিলেন। ওনার স্বামীর নাম ছিল মোহিত। তার ভাই রতন সম্পত্তির লোভে তাকে খুন করে। কোনো প্রমাণ নেই, কিন্তু সকলেই জানে ও করেছে। তাহলে ওই মহিলা আমাদেরকে বলেনি কেন? আমরা তো কিছু একটা ব্যবস্থা নিতাম। বলবে না, যদি বলে তাহলে ওর মেয়ে মেঘাকে মেরে দেবে রতন, এরকম হুমকি দিয়েছে। তাহলে সব সম্পত্তি লুটে নিয়েছে ওই রতন, তাই জন্য এত কিছু? হ্যাঁ, সব লুটে নিয়েছে। মোহিত দাদার একটা হোটেল ছিল, চিংড়ি পোলাও করতো, শুধুমাত্র ওটা এখনো হাতিয়ে নেয়নি। তবে ওই হোটেলও বন্ধ, খুলতে দেয় না। আমার গ্রামেতে এরকম অত্যাচার আমি কিছুতেই সহ্য করব না। আবার খুনও করেছে, তাই শাস্তিও পাইনি। না না, শাস্তি পায়নি। আগের মোড়ল মশাই ওনার সাথে গলায় গলায় ভাব ছিল, তাই জন্য খুন করেও বেঁচে গেছে। কিন্তু আমি এটা হতে দেব না। আজকে বিকেলে যাব একবার ওদের বাড়িতে, দিয়ে সব কিছু ভালোভাবে বলবো। দুপুরে শুয়ে একটা পরিকল্পনা করতে হবে। মা, তোর আর কতটা বাকি রে? আমার যে শাক রান্না হয়ে গেল, এবার তো খিচুড়িটা বসিয়ে দেব। আমারও প্রায় হয়েই এসেছে মা। ওই দেখো, আবার বাইরে বৃষ্টি শুরু হলো। বর্ষাকালে তো বৃষ্টি হবেই রে। বর্ষাকালে বৃষ্টির দিনে খিচুড়ি ভালোই লাগে। মা, আমি বলছিলাম কি, আমাদের তো টাকার খুব সমস্যা হচ্ছে। তুমি যা করতে পারি, চিংড়ি পোলাওটাও পারবো। বাবার দোকানে খাবার গ্রামের মানুষেরা কত পছন্দ করত। দোকানটা খুললে ভালোই বিক্রি হবে কিন্তু। তোকে আমি বারণ করছি, বড়দের কথা শুনতে হয় জানিস না? যেটা করছিস সেটাতে মন দে, একদম এসব কথার মুখেও আনবি না। আমি তোমায় কি বললাম? শুধু ভালোর জন্যই তো বলছিলাম। এই কাজটা এখন করছিস তো, এটাই কর। আনাজগুলো কেটে তাড়াতাড়ি আমায় দে। এইসব নিয়ে একদম আর চিন্তা ভাবনা করিস না।
গিন্নি, আমি বাড়ি চলে এসেছি। ও বাবা, তুমি যে খাবার বেড়ে বসে রয়েছো। আমি তো ভাবলাম আর একটু আগেই চলে আসবে, তাই জন্যই তো খাবার বের করেই রেখেছি। তুমি তো পুরো বৃষ্টিতে ভিজে গেছো গো। এই পাশে থাকা গামছাটা দিয়ে গা হাত পা গুলো ভালো করে মুছে নাও। আজকে তবু কিছুটা ফসল কাটা হয়ে গেল। দাঁড়িয়ে থেকে কাজ করালে তবেই ভালো কাজ হয়, বুঝলে? আচ্ছা, আগে খেতে বসো, তারপর না হয় বাকি কথা বলবে। আজকে রান্নাগুলো বেশ দারুণ হয়েছে গো গিন্নি। এত সুন্দর রান্না অনেকদিন পর খেলাম। কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, আমার রান্না রোজ ভালো হয় না? না গো গিন্নি, আমি সেটা বলছি না। বলছি অন্য দিনের থেকে এটা আরো ভালো হয়েছে। আমি আবার তোমাকে খারাপ বলতে পারি? 5টা নয়, 7টা নয়, একটা মাত্র বউ আমার। ঠিক আছে ঠিক আছে, আর আদিক্ষেতা করতে হবে না, খেয়ে নাও চুপ করে। আমি তো খাচ্ছি, তুমি কখন খাবে? আমার আজকে আর খেতে ভালো লাগছে না গো, আমি খাবো না। তুমি খাও, তারপর সবকিছু গুছিয়ে নেব। গিন্নি, তুমি একদম কিছু খাবে না? একটু কিছু তো খেতে পারতে, অল্প করে। না, আমি অল্প করেও খাবো না। আমার যখন ভালো লাগবে আমি খেয়ে নেব। আচ্ছা, তাই করো, যেটা ভালো বুঝবে সেটা করো। হ্যাঁ গো, তুমি খাও, আমি ঘরে যাচ্ছি। খাওয়া হলে চলে এসো। এই যে সুমতি, আপনাকে বলছি, আমি সবকিছু জানতে পেরেছি। আপনার সাথে কিছু কথা আছে। আরে মোড়ল মশাই, আপনি আমার বাড়িতে? এ তো আমার পরম সৌভাগ্য। আসুন, ভেতরে এসে বসুন। দিদি, তুমি ভয় পেও না, আমাদের মোড়ল মশাই সবকিছু ঠিক করতে এসেছে। ভেতরে চলো, কথা বলছি। মেঘা, তুইও ভেতরে আয়। আচ্ছা, চলেন তাহলে। সুমতি, আমি জানতে পেরেছি আপনার স্বামীর ভাই আপনার স্বামীকে খুন করেছে, কিন্তু কোনো শাস্তি পায়নি। এটা কি সত্যি? দেখুন, আমাকে সত্যি কথা বলবেন, ভয় পাওয়ার দরকার নেই। আমার কাকু খুন করেছে আমার বাবাকে, আমি নিজের চোখে দেখেছি। আর আমাদেরকে ভয় দেখায়, বলে আমাকেও মেরে দেবে। মা, তোমরা ভয় পেও না, আমি আছি, সবকিছু দেখে নেব। কিন্তু এসব কি শুধু সম্পত্তির জন্যই করেছে? হ্যাঁ, সম্পত্তির লোভে মানুষটাকে মেরে দিল। বললে তো সম্পত্তি আমরা এমনি দিয়ে দিতাম। আমাদের সুখের সংসারকে ধ্বংস করলো। আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট, তবে ওনার একটা শিক্ষা পাওয়া দরকার। হ্যাঁ, প্রমাণ নেই, শাস্তি দিতে পারবো না, তবে উচিত শিক্ষা দিতে পারবো। রবি, তুমি কি কিছু ভেবেছো? হ্যাঁ, ওই রতন দাদার সম্পত্তির নেশা, ওকে ওই টোপ দিয়েই জালে ফেলবো। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি একদিন রতন দাদার কাছে যাবেন, গিয়ে বলবেন আমি বাকি সম্পত্তিও আপনার নামে লিখে দিচ্ছি। হ্যাঁ, আর এই গ্রাম ছেড়ে দেব, তবে শেষবারের মতো আমাদের হোটেলে দেখা করুন। হ্যাঁ, কিন্তু দেখা করে কি হবে? যখনই আসবে হোটেলে, তাই রাতের দিকে আমি আর আমার এক সঙ্গী মিলে হোটেলে লুকিয়ে থাকবো। যেই প্রবেশ করবে দরজা দিয়ে, তোখানে সেখানে ছুরি দিয়ে, মানে ছুরি হাতে আমি অপেক্ষা করবো, মেরে ফেলবার ভয় দেখাবো। এতে নিশ্চয়ই কাজ হবে। বুদ্ধিটা আমার বেশ ভালো লেগেছে, এতে উচিত শিক্ষা পাবে। তাহলে আপনি কালকে সকালে একবার গিয়ে বলে আসবেন যেন কালকে রাত্রে দেখা করে আপনাদের চিংড়ি পোলাওয়ের হোটেলে। আচ্ছা, আপনি যেমনটি বলবেন। ঠিক আছে, আমরা এখন চললাম। কালকে সকালে ওদের বাড়িতে বলে আমাদের বাড়িতে কাজে যাবে। আমি সব শুনবো, কেমন? দাদা, বাড়িতে আছেন? কি হয়েছে? তুমি হঠাৎ এখানে এলে কেন? আবার কি কোনো গন্ডগোল পাকিয়েছো নাকি? দেখো, কাউকে কিছু বললে কিন্তু একদম ভালো হবে না। না না দাদা, ওসব কিছু নয়। আমি সব সম্পত্তি আপনাদের নামে করে দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে চাই, তাই আপনাকে জানাতে এলাম। বাহ, তাহলে কবে দিচ্ছ?
আমি একবার আমাদের ওই চিংড়ি পোলাওয়ের হোটেলে যেতে চাই। আজকে রাত্রিবেলায় আপনি ওখানে আসুন, আমি সব কাগজপত্রে স্বাক্ষর করে আপনার নামে সবকিছু করে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালোই করেছো। হে, না হলে এমনিতে আমি কেড়েই নিতাম। তাই এসব কথা কেউ যেন জানতে না পারে, তাহলে কিন্তু বিপদ হবে তোমার মেয়ের, তাই না? দাদা, এতদিনে কেউ যখন জানেনি, এর পরেও জানতে পারবে না। আর আমরা তো এই গ্রাম ছেড়ে অনেক দূরেই চলে যাব। ঠিক আছে, এখন যাও, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। দেরি যেন না হয়, আর কাগজপত্র ঠিকঠাক করে নিয়ে যাবে। হ্যাঁ, আপনি কিছু চিন্তা করবেন না। রবি, তুমি যে পরিকল্পনাটা করেছো সেটা সফল হবে তো? আর তুমি তো আবার সেই বন্ধুকে ডেকেছো। হ্যাঁ, আমি তো বলে দিয়েছি সে রাত্রিবেলা ঠিক সময় মতো চলে আসবে আর আমার সাথে লুকিয়ে পড়বে। ঠিক আছে, দেখাই যাক তোমার প্রচেষ্টা কেমন হয়, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। আজকে বেটাকে এমন ভয় দেখাবো না, হ্যাঁ, সে আর কোনোদিন দখল করবার কথা ভাববেই না। আগে কর্তাবাবু, আপনি যেমন বলেছিলেন আমি বলে দিয়েছি। উনি তো আনন্দে একেবারে আত্মহারা। হ্যাঁ, এখন আত্মহারা হবে। হ্যাঁ, জানি তো সম্পত্তির লোভ অনেক, এই লোভের কারণে আজকে আমাদের জালে পড়বে রতন। মোড়ল মশাই, দেখবেন আমাদের যেন কোনো ক্ষতি না হয়। ওই লোকটাকে আমার আর বিশ্বাস হয় না, কখন কি করে বসবে। আপনি একদম চিন্তা করবেন না, আপনার পাশে আমরা আছি। এখন যান, গিয়ে কাজকর্মগুলো করে নিন। আচ্ছা কর্তাবাবু, আপনি আমাদের শেষ ভরসা। এরপর না হলে এইরকম ভাবেই দিন কাটাতে হবে। আমরা সকলে তোমার সাথে, ওই বেটা কিচ্ছু করতে পারবে না। তুমি শুধু আমাদের কথা মতো কাজটা করো। তোমরা সব ঠিকঠাক জায়গায় লুকিয়ে পড়েছো তো? কোনো অসুবিধা হয়নি তো? এই না না, আমরা ঠিকঠাক জায়গাতেই লুকিয়ে পড়েছি। আর আপনি এসব নিয়ে কথা বলবেন না, রতনের আসবার সময় হয়ে গেছে। ও বাবা, চলে এসেছো দেখছি। হ্যাঁ, আমিও তো চলে এসেছি। তো ও, সামনে কাগজপত্রগুলো রেখে দিয়েছো, ভালো ভালো ভালো, ভালো কাজ করেছো। হে, হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছাড়তে চাই। এইভাবে বেঁচে থাকতে চাই না আমি। হ্যাঁ, তো চলে যা, তার আগে আমাকে সব দিয়ে যা, তাড়াতাড়ি স্বাক্ষরটা কর। এই এই কারা তোমরা? এরকম ভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? কারা? তোমার সম্পত্তি নেওয়ার খুব ইচ্ছে, হ্যাঁ? এবার দেখ কেমন সম্পত্তি দিই তোকে, মার। এই তোমরা ওকে মেরো না। আমি সব সম্পত্তি তোমাদের মনে করে দিয়ে দেবো, আমাকে মেরো না। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না, আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না রে। এই সমুদ্রে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, আমি ভাবিনি তুই এরকম করবি রে। আপনি যদি বিশ্বাসঘাতকতা করতে পারেন তাহলে তো আমিও পারি। 3 বছর আগের কথা মনে পড়ছে? এইরকমই একদিন রাতে, বাইরে বৃষ্টি হচ্ছে আজকেও, সেই দিনও হয়েছিল। আমার স্বামী তো আপনাকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিল। তাহলে আমার স্বামীকে মারার কি দরকার ছিল? আমাদের সুখের সংসার ধ্বংস করলেন তো। কিরে, এবার উত্তর দে। আমার অনেক বড় ভুল হয়েছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি তোমাদের পরিবারের দায়িত্ব নিলাম, কোনোদিন কিছুতে অভাব হবে না। আমরা মোড়ল মশাইয়ের লোক, এখন মোড়ল মশাইয়ের বাড়িতে চল, ওখানে গিয়ে তোর ফাইসাল্লা হবে। চল। মোড়ল মশাই, এই দেখুন ধরে এনেছি, এবার আপনি ফয়সাল্লা করুন, কি করবেন? আচ্ছা রতন, তোমার কি বক্তব্য আছে বলে ফেলো, তারপর আমি ভেবে দেখব কি করা যায়। মোড়ল মশাই, আমাকে মাফ করে দিন না, অনেক বড় ভুল করেছি তো। আমি তো মোহন দাদার জীবন ফেরত দিতে পারবো না, তবে আমি আমার বৌদিদের দায়িত্ব নেব, কোনোদিন কিছু অসুবিধে তো হতে দেবো না। এসো বাবা, পথে এসো। আচ্ছা ঠিক আছে, আর চিংড়ি পোলায়ের হোটেল খুলতে দেবেন তো? সবকিছু করবে, নিজের ইচ্ছে মতো জীবন যাপন করবে, আমি আর ওদের জীবনে কোনোদিন বাধা সৃষ্টি করব না। মৃত্যু ভয় এরকমই হয়, তখন আমি মোড়ল ছিলাম না, যা ইচ্ছে তাই করে নিয়েছিস। তবে সব সময় সত্যের জয় হয়, যে সৎ পথে চলে তার জয় হয়। তোকেও বলছি, আবার নতুন করে শুরু কর,
আর এবারে জোচ্চুরি নয়, সৎ পথে রোজগার করবি। আমি এবার সৎ পথে রোজগার করব, আপনি আমাকে ছেড়ে দিন। আমি আমি আপনার সব কথা শুনে চলবো। আমার কথা শুনে চলতে হবে না, নিজেদের পরিবারের মধ্যে ভালোভাবে মিলিয়ে মিশে থাকো, তাহলে হবে। তাই তো সুমতি, তোমার ভাইকে আপন করে নেবে তো? হ্যাঁ, অবশ্যই নেব, কেন নেব না। আর আমি কাল থেকেই চিংড়ি পোলাওয়ের হোটেল শুরু করে দেব। তাহলে আমরা সকলে যাচ্ছি খেতে। কালকে আবার নতুন করে শুরু হবে তোমাদের চিংড়ি পোলাওয়ের হোটেল। খাবেন তো? আপনি আমাদের এত সাহায্য করেছেন, আর আমি আপনাকে সামান্য চিংড়ি পোলাও খাওয়াতে পারবো না? কাল সকাল সকাল আমাদের হোটেলে একবার পৌঁছে যাবেন। বৌদি, আমিও তোমাদের হাতে হাতে সাহায্য করে দেব। এই যে তোমরা নিজেদের মধ্যে ভালোভাবে থাকবে, এটাই অনেক বড় কথা। টাকা পয়সা তো কিছু নয়, খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। এত সম্পত্তি, এত মায়া মোহ সবকিছু ছেড়ে, তাই অহংকার করে কি লাভ? জি, আপনি ঠিক কথাই বলেছেন, আর করব না আমি অহংকার। আসুন মোড়ল মশাই, আসুন। আমি আপনারই অপেক্ষা করছিলাম। আবার 3 বছর পর আমাদের এই চিংড়ি পোলাওয়ের হোটেল খুলেছে। আজকে আমি আর মেঘা খুবই আনন্দিত। সেসব না হয় ঠিক আছে, এবার কিন্তু মেঘাকে পড়তে হবে। এত কম বয়সে কাজ করতে দেব না আমি। কি মেঘা মা, পড়বি তো? হ্যাঁ মোড়ল মশাই, আমি পড়বো। আমাদের হোটেল যখন খুলে গেছে, আর অর্থের অভাব হবে না। মোড়ল মশাই, আপনার খাওয়ার যে ঠান্ডা হয়ে যাচ্ছে, আসেন খেতে বসেন। আমাদের হোটেলের চিংড়ি পোলাও খান। তারক, রবি, এসো খেতে বসবে, এসো। অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছি, ক্ষুধা লাগছে আমার। আহা, চিংড়ি পোলাওটা কি রান্না হয়েছে! গ্রামে এত সুন্দর রাঁধুনি থাকতে দোকানটা বন্ধ হয়েছিল, গা করকর তো করবেই। তুই ঠিকই বলেছিস রে, চিংড়ি পোলাও আমি অনেক জায়গায় খেয়েছি, তবে এখানে খুব সুন্দর রান্না হয়েছে, যাকে বলে অতুলনীয়। মোড়ল মশাই, আপনার কি ভালো লাগেনি খাবারটা? আপনি চুপ করে খাচ্ছেন। খাবারটা আমার এত সুন্দর লেগেছে যে কিছুই বলতে পারছি না। সত্যি তোমার মায়ের হাতের রান্না খুব সুন্দর। আর অন্য কি রান্না ভালো হয় জানি না, তবে এই চিংড়ি পোলাও খুব সুন্দর হয়েছে। আচ্ছা মোড়ল মশাই, কি ভাগ্যে সেই বেলায় আর বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে আর আপনি আসতেই পারতেন না। এবার যেদিন ইচ্ছে হবে বৃষ্টি হলেও চলে আসবো। বৃষ্টির জন্য এরকম খাওয়ার হাতছাড়া করা যাবে না, কি বলো রবি? একদম ঠিক বলেছেন, আমি আপনার সাথে সহমত। যেদিন আসবেন আমাকেও বলবেন, আমিও আসবো। বিধাতা যা করে মঙ্গলের জন্যই করে। সব কিছু দেখো তুমি, তুমিই আমাদের একমাত্র ভরসা। বসে আছো কেন? আরে বলি, হলোটা কি, বলবে তো নাকি? কিছু বললে? বলছি, সকাল সকাল এমন মুখ বেজার করে বসে থাকলে কি চলে? এই দেখো দেখি কেমন সুন্দর দিন কানা। কি আর বলবো ভাই, দুঃখের কথা। তোমার আবার দুঃখ কিসের? এই তো বেশ আছো মেয়ের বিয়ে দিয়ে। তা বলি, মেয়ে সুখে শান্তিতে সংসার করছে তো? সেই নিয়ে তো দুঃখ ভায়া। কোনো কিছু কাণ্ড হয়েছে নাকি? না না, তা হয়নি, তবে আসলে ওই একখানেই তো মেয়ে আমার, জানোই তো, বড় মন খারাপ করে ভাই। তা কি আর করবে বলো, তবে জামাই কিন্তু তোমার বিয়ে হয়েছে। জামাই আমার শহরের বড় অফিসার। কত পয়সা বলো? হ্যাঁ, এই ভাগ্য না থাকলে কি আর এমন জামাই কপালে জোটে? কপালের নাম গোপাল ঠাকুর, যার ভাগ্যে যা জোটে তা কি আর তার কপালে সয়? আহা দাদা, অমন কইছো কেন? কইছি কি আর সাধে? এদিকে দেখো, এই দুজন বুড়ো বুড়ি। মেয়েটা যদি কাছে পিঠে থাকতো, বুড়ো বুড়ির মুখে জল দিতে অন্তত পারতো শেষ সময়। দিনকাল গিয়ে এককালে ঠেকেছে আমাদের। কবে আছি কবে নেই তার ঠিক কি আছে? যদি রাত বিরেতে কিছু একটা হয়েই যায়, কে দেখবে বলো দেখি? তা একরকম ঠিকই বলেছ। বুড়ো মানুষের বুকের কাছে তার আপন ধন তার সন্তান।
তুমি দাদা কিছু মনে করোনি, বড় মানুষ থেকে জামাই করলে বটে, কিন্তু তোমার হাতের নাগাল থেকে চলে গেল। বড় ভুল করেছি ভায়া, আমার মতো ভুল কোনো বাপ মায়ে যেন না করে। শরীরের অবস্থাটা দিন দিন কি হচ্ছে দেখেছো? শরীরটা নিয়ে যেন আর চলতে পারি না, উফ। একটা ভালো কথা বলবো, শুনবে? তাতে তোমার শরীরটা ভালো হবে। আর তোমার শরীর খারাপ থাকলে আমারই বা ভালো লাগে কি করে বলো তো? কি বলবে শুনি? যদি একবার আমাদের গ্রামের বাড়িতে। চুপ করে দেখি, গ্রামের মেয়ে কোথাকার। দেখো, আমি হতে পারি গ্রামের মেয়ে, কিন্তু জানোই তো গ্রামগঞ্জে কত রকমের ওষুধ পথ্য পাওয়া যায়, যা শহরে পাওয়া যায় না। বলি, এটা পৃথিবীর সবচেয়ে নামী শহর, এখানে ডাক্তাররা ফেল করে গেল, আর তোমার গ্রামের টোটকায় কাজ হবে ভেবেছো? কেন, কত লোকে তো দেখেছি কত রকমের ব্যামো ঠিক করে ফেললো। জানো, আমাদের গ্রামের বাতাসে জাদু আছে। জাদু না ছাই, ওই অজ গায়ে ভালো কিছু খেতে পাওয়া যায় না, বেকার লোকগুলো বাঁচে কি করে কে জানে। জানো, গ্রামের খাবার কত উপাদেয়। আর তাছাড়া কি শুনি? অনেকদিন তো হলো গ্রাম ছেড়ে এসেছি। ওখানে বুড়ো মা বাবা কেমন আছে, বড্ড মন খারাপ করছে। আরে ধুত তেরি, চিৎকাতুনে কোথাকার, সব কথাতেই শুধু কান্না, জীবনটা একেবারে যাচ্ছে তাই করে দিল। আচ্ছা, আমি তোমার পায়ে পড়ি, বাবা মার কথা নাই ভাবো, একবার নিজের দিকটা দেখো। আমার কথা রাখো, দেখবে সেরে উঠবে। এই তোমাদের ওই গেঁয়ো লোকগুলোর উপর এত ভরসা? যত যাই হোক, গ্রামেই তো জন্মেছি আমি। না না, সেসব হচ্ছে না, আমি ওসব গ্রামে ট্রামে, উই, ওরে বাবা রে, উফ। বলি, হচ্ছেটা কি শুনি? মরণ, চোখে নেবা হলো নাকি? বলি, দেখতেও পাও না কি হচ্ছে? বলি, এই রাজ্যের হাঁস পুষে হবেটা কি? কেন, তোমার রাবণের গোষ্ঠীর উদ্ধার হবে? এত যে রোজ ডিম খাওয়ার বাতিক, তা আসবে কোত্থেকে শুনি? কেন, দোকানে বুঝি ডিম পাওয়া যায় না? তা পাওয়া যাবে না কেন? ওই যে লোকে বলে কি যেন চায়না ডিম, আজকাল বাবা ডিমও শুনি ফ্যাক্টরিতে তৈরি হয়। তা তোমার হাঁস কি সোনার ডিম দেয় নাকি? তা কি কম নাকি? সোনার চেয়ে কিছু কম নয় যেন। আরে সোনার ডিম পাড়া হাঁস পোষা হয়েছে করে নাকি? দেখো, আমার হাঁস নিয়ে কিছু বলতে পারবেনি বলে দিলুম। তা তোমার হাঁস কি আরব্য উপন্যাস থেকে উঠে এসেছে নাকি, না রূপকথার রাজ্য থেকে? সে কোথা থেকে এসে জানিনি বাপু, শুধু জানি আমার হাঁসের ডিম খেয়ে লোকের সব রোগ দূর হয়ে যায়। বাবা, একেবারে ধন্বন্তরী গো। কম নয় বুঝলে, আমার হাঁসের ডিম দারুণ পুষ্টিকর। যার অসুখ কোনো ডাক্তারে সারাতে পারে না, সে আমার ডিম খেয়ে সুস্থ হয়ে যেতে পারে। তাহলে দেখছি কাগজে একটা বিজ্ঞাপন দিতে হবে। তাই দাও না, মুখ পোড়া মিনসে, নিজে তো কোনো কমবেন না। এই দেখো, আমাকে কিন্তু তুমি কিছু বলতে পারবে না, ঠিক আছে? তাহলে আমার হাঁসকে কেন বলছো? ঠিক আছে বাবা, ঘাট হয়েছে, আর বলবো না, উফ। মনে থাকে জানো, ওরা হলো সাক্ষাৎ রোগ বিনাশী। কি হয়েছে ডাক্তার বাবু? অবস্থা খুব একটা ভালো বুঝছি না ম্যাডাম। কি বলছেন ডাক্তার বাবু, কি হয়েছে ওর? রোগটা যে কি কি রোগ? মনে হচ্ছে ম্যাডাম, এই শহরের জল হাওয়া ওনার ঠিক উপকারে লাগছে না। কি বলি বলুন তো ডাক্তার বাবু, আপনার সামনেই আছে, আপনি একটু বোঝান, আমি তো আর পারি নে। কেন, কি হয়েছে? কতবার করে বলেছি, এই শহর এত গাড়ি ঘোড়া দূষণ চারিদিকে, লোকে শ্বাস নিতে প্রাণ হাঁপিয়ে উঠছে। এখানে থেকে কি কেউ ভালো থাকতে পারে? তা আমার কথা কি আর শুনবে? এমন করলে তো চলবে না পলাশবাবু, আমার একটা সাজেশন আছে। কি বলুন তো? ওকে এমন কোনো জায়গায় নিয়ে যান যেখানে হাওয়া বাতাস বেশ ভালো, মানে একদম প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ। কতদিন ওকে বলেছি আমাদের গ্রামের বাড়ি মুকুন্দপুর যেতে,
সেখানে সব কিছু ভালো, তা যেতেই চায় না। ওখানে সবুজ প্রকৃতি, খোলা হাওয়া, টাটকা খাবার। বলছি কতবার, একবার চলোই না, দেখবে ভালো হয়ে উঠবে। হ্যাঁ, একদমই ঠিক লতা দেবী। এখানকার আবহাওয়াই ওর শরীর খারাপের জন্য দায়ী। আর তাছাড়া আপনাদের যখন গ্রামে যাওয়ার একটা সুযোগ আছে, যান না, দিন কত ঘুরিয়ে আসুন। আপনিও তাই বলছেন ডাক্তারবাবু? অবশ্যই, দেখবেন হাওয়া বদল করলে শরীর মন চাঙ্গা হয়ে উঠবে। ডাক্তারিতে হাওয়া বদল বলে একটা ব্যাপার আছে, অনেক রোগ সেরে যায় হাওয়া বদল করলে। তাহলে কি তাহলে কি আমরা প্রস্তুতি নেব? অবশ্যই, হাওয়া বদল করাই পলাশবাবুর সেরে উঠবার একমাত্র ঔষধ। বলি, হচ্ছেটা কি? এখনো খাবার দিলে না কেন? খাবার কি হাওয়ায় আসবে? কেন, রান্না বান্না কি ছেড়ে দিয়েছো নাকি? ঘরে রান্নার জিনিস থাকলে তবে তো রান্না হবে, শুধু জল গরম করে দেব নাকি? কেন, জিনিস থাকবে না কেন? জিজ্ঞেস করতে লজ্জা করে না? 2 পয়সার মুরদ নেই? দেখো, আমার মুরদ নিয়ে কিছু বলবে না বলে দিলাম। না, বলবে না। বলি, সংসার কি এমনি এমনি চলে নাকি? কবে সংসারে কুটোটি জোগাড় করে এনে দিয়েছো শুনি? কেন, এতকাল সংসারটা কে চালালো শুনি? সংসার যা চালিয়েছো তা তো দেখতেই পাচ্ছি। কেন, কি খারাপ চলছে? ভাঙা ঘর, বর্ষায় ফুটো চাল দিয়ে জল পড়ে, ঘরে পেটে খাবার জোগাড় নেই, একে বলে সংসার? হ্যাঁ, মেয়ের বিয়েটা দিই তো সব। বড় আমার মেয়ের বিয়ে দিয়েছে গো। যদি তাতেই ফতুর হও তবে যাও না কেন, শহরে গিয়ে কাজ করে 2 পয়সা ঘরে আনো না। নীলিমা, এই বয়সে যার পারিনি গো। খাটতে যখন পারোই না, তখন খেতে চাওয়া হচ্ছে কোন মুখে শুনি? পেট কি আর কথা শোনে দারিদ্রতার? দেখো, অত শত বুঝি না বাপু। যদি উপায় করে না আনো তবে খাবার জোগাড় হবে না। ঘরে দানা পানি নেই, চাল ডাল বাড়ন্ত, সবজি কেনার পয়সা নেই, উনুনে হাঁড়ি চড়বে কিভাবে সে হুঁশ আছে? কিন্তু শহর সে তো ভারী জায়গা গো, সেখানে গিয়ে কি আমার মতো দুর্বল লোক কিছু সুবিধে করতে পারবে? কেন, রাজ্যের লোক কি শহরে গিয়ে কাজ করছে না? কত লোক তো হরদম যাচ্ছে, কাজ করছে। আমি বাপু বুড়ো মানুষ। যাও, তবে খাওয়া জুটবে না। শুনছো, আমার একটা অনুরোধ রাখবে? কি শুনি? তোমার তো সেই এক কথা। দেখো, ডাক্তার গাঙ্গুলিও যখন বললেন, তখন ব্যাপারটা নিয়ে তো আমাদের আরো ভালো করে ভেবে দেখা উচিত। কোন ব্যাপারটা? দেখো, গ্রামের বাড়ি যদি আমরা যাই তাহলে তো কোনো সমস্যা নেই বলো? দেখো, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগবে না ছাই, ওসব এদো গ্রাম আমার ভালো লাগে না। সারাক্ষণ তুমি কাজের মধ্যে থাকো, এখানে কত কাজের চাপ তোমার। আর সেই কাজের চাপ আর এখানের পরিবেশের কারণে তোমার শরীরটা যে বেশি খারাপ করছে তা তো বলেই গেলেন ডাক্তারবাবু। তাহলে দিন কয়েকের জন্য তো হাওয়া বদল করে আসাই যায়। আর কতদিন হলো কোথাও যাইনি আমরা। তাই বলো, তোমারই যাওয়ার ইচ্ছেটা বেশি। ঠিক তা না, তবে তোমাকে একবার সেখানে নিয়ে যেতে চাই। আচ্ছা, আমার একটা কথা রাখবে? কি কথা? অল্প দিনের জন্যই চলো। যদি দেখো কিছু হচ্ছে না, তখন আর আমি আর আটকাবো না তোমাকে। দেখো, ইচ্ছে তো আমার নেই, তবে তোমরা যখন সবাই বলছো, আচ্ছা ঠিক আছে, এখানে ডাক্তাররাও যখন বলছে চলো একবার। সত্যি বলছো তো? তুমি যাবে তো? হ্যাঁ, তবে এক শর্তে। বলো, তোমার কি শর্ত? শর্ত এই, যদি ভালো না লাগে আর যদি দেখি তাতেও কিছু হচ্ছে না, আমায় কিন্তু আর তুমি আটকাতে পারবে না। না গো না, কথা দিলাম আটকাবো না। ঠিক আছে। দেখো, তুমি একদম সেরে যাবে, আমার বিশ্বাস। দিদি, শুনছো? কি হয়েছে? ও মা, লতা নাকি? দেখো দিদি, তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এনেছো দেখাও না। দেখো, আমার নিজের হাঁসের ডিম। তুমি হাঁস পুষেছো নাকি ভাই? হ্যাঁ দিদি,
সে কি আর চারটিখানি কথা? জানোই তো আমাদের মানুষটাকে, কত কথা শোনায় তাই নিয়ে। তা তুমি হাঁস পুষতে গেলে কেন? এই হাঁসের ডিম কি এমন উপকারে লাগে? কি বলছো দিদি? এ ডিম তো নয়, যেন অমৃত। আমাদের লোকটা বলে সাক্ষাৎ ধন্বন্তরী। তা কি এমন গুণ এর শুনি? দেখো দিকি, আজকাল খবরের কাগজে হরদম আসছে ডিম নাকি প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে, তা থেকে নাকি ক্যান্সার নামের ব্যায়ামও হচ্ছে গো দিদি। তাই ভাবলুম কেন না আমি নিজেই হাঁস পুষি। আমি গ্রামের কৃষি স্কুল থেকে জেনেছি কত কত ভিটামিন আয়রন নাকি থাকে এতে। তা কি হয় জানো তো? দেহে রোগ আসতে দেয় না। দেখো দিকি, ও পাড়ার কমলার বাপটা কি অকালেই না চলে গেল। তা কি হয়েছিল জানো তো? শুনলুম তো ভালোই ছিল, হঠাৎ। হ্যাঁ গো, হঠাৎ হঠাৎ করেই চলে গেল হার্ট ফেল করে। যদি হাঁসের ডিম খেত বেঁচে যেত লোকটা। হাঁসের ডিম হার্টকে মজবুত করে। কি বলছো ভাই? তাহলে দিয়ে যাও আমায়। নাও না দিদি, তোমার জন্যই তো এনেছি। এই সবগুলো দাও আমায়। এই নাও। তা কতটি টাকা হলো গো? দিদি, তুমি আমার ঘরের লোক, বাড়িয়ে বলবো না, 50টা টাকা দিও। বেশ, এই নাও। জানো দিদি, এবার আমার বরটা খুশি হবে, কারণ এই ডিম বেচে আমি পয়সা পেয়েছি। এই জামাই বাবা, কেমন আছো? শরীরটা তো তেমন ভালো যাচ্ছিল না, তাই আসা। তা বেশ করেছো। এদিকে সবকিছুই ভালো তাজা, দেখবে 2-3 দিনে চাঙ্গা হয়ে যাবে। শিল্পা, তুই বলিসনি জামাইকে? হ্যাঁ, কত বুঝিয়েছি, তাই তো এসেছে ও। ওহ, অনেকটা হালকা মনে হচ্ছে। এখানের সব কিছু তরতাজা, এমন বিশুদ্ধ বাতাস এর আগে পাইনি। সত্যি বলতে খুব চাঙ্গা লাগছে গো। বলেছিলাম না তোমার ভালো লাগবে। এবার দেখবে কেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, তাই হলেই ভালো। আচ্ছা, বললে না বাবা তোমার কি হয়েছে? ডাক্তার বলেছেন ওর হাওয়া বদলাতে। তা বললাম, তাতে আমাদের গ্রামের বাড়ির চেয়ে আর ভালো জায়গা কোথায় আছে? ডাক্তার বলেছেন জল হাওয়া বদলালেই সব ঠিক হয়ে যাবে। তা বেশ করেছো। এখানে তোমাদের কোনো কষ্ট হবে না। সব সময় তো তোমরা শহরের ধুলো ধোঁয়ার মধ্যে থাকো। দেখবে গ্রামের মনোরম পরিবেশে মনটা একদম চাঙ্গা হয়ে উঠবে। আর এদিকের খাবার সব একদম খাঁটি, বুঝলে তো? বুঝলাম, সেই জন্যই শিল্পার কথাটা আর ফেলতে পারলাম না। আসলে ওখানেও তো অনেক মজা। কাজ তো থাকবেই, কিন্তু সবার আগে শরীর। শরীরই যদি ভালো না থাকে তবে কাজ হবে কেমন করে? তুমি একটু তোমার জামাইকে বোঝাও, আমি তো বুঝিয়ে বুঝিয়ে আর পারি না। সেই উদ্দেশ্যেই তো এসেছি। উদ্দেশ্য তোমার সফল হবে। এই দেখো গিন্নি, বলি এসে দেখে যাও কারা এসেছে। বলি, সকাল সকাল চিল্লাচ্ছ কেন? কানের মাথা খাও কেন? কারা এলো আবার এখন? ও মা, এ দেখি মেয়ে জামাই এসেছে। কেমন আছো বাবা তোমরা? আমি তো ভাবতেই পারছি না। আমার যে কি আনন্দ হচ্ছে গিন্নি, তুমি ভাবতেই পারছো না। আনন্দ কি আমার কম হচ্ছে? জানো তো, এ কদিন ধরেই মনটা কেমন যেন খারাপ যাচ্ছে। কেন, তোমার কি কিছু হয়েছে বাবা? না না, তেমন কিছু না, তবে ওই বুড়ো বয়সে যা হয়। আপনার শরীর ভালো তো? শরীর আমার ভালোই, তবে মনটা উদাস থাকে। একমাত্র মেয়ে জামাই আমার কত দূরে পড়ে রয়েছে। এই বুড়ো বয়সে জানোই তো কত রকমের সমস্যা হয়। প্রয়োজনে কেই বার পাশে আছে বলো? জানিস তো, এই কদিন হলো তোর বাবা ঠিক করে নাওয়া খাওয়া করে না, শুধুই তোদের কথা বলে। যাই হোক, তা কি রে মা, তোদের সব ঠিক আছে তো? হ্যাঁ মা, এমনিতে ভালোই চলছে, তবে তোমার জামাইয়ের শরীরটা বেশ খারাপ, তাই আসা। কি হয়েছে বাবা তোমার? এই কিছুদিন হলো বড় অসুস্থতা যাচ্ছে, কিছুতেই যেন শরীরের দুর্বলতা যাচ্ছে না। ডাক্তার বলেছেন গ্রামে গিয়ে কিছুদিন থাকলেই সব ঠিক হয়ে যাবে। সে আর বলতে, দেখো দিকি আমরা বুড়ো হলুম,
কিন্তু শরীর কেমন চাঙ্গা। আচ্ছা, কোনো চিন্তা করতে হবে না, সব দেখবে ঠিক হয়ে যাবে। এখানে থাকবে, খাওয়া দাওয়া করবে, একদম দেশি খাঁটি জিনিস, দেখবে সব ঠিক হয়ে যাবে। বলি, বুড়োর হদ্দ হচ্ছ, এখনো সংসারে আয়ের পথ দেখার মুরদ হয়নি তোমার? গিন্নি, সকাল সকাল কি শুরুটা করলে বলো দেখি। কেন, খারাপ কি বলেছি? যদি উপায়ের মুরদ না থাকে ঘর করেছিলে কেন? বলি, লজ্জাও কি করে না নাকি গো তোমার? শান্ত হয়ে শোনো তো, কি খবর এনেছি। কি খবরটা আনা হলো শুনি ওই পোড়া মুখে? আজকে গ্রামে অবিনাশ বাবুর মেয়ে জামাই এসেছে। কি বলো? ওদের না বিলেতে বিয়ে হয়েছিল? তা অত বড় মানুষটা এই অজগাঁ এলো? তাহলে আর বলছি কি গিন্নি, এসেছে গো, আমি নিজে গিয়ে ওদের অবিনাশদার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। তা হঠাৎ এলো, সব ঠিকঠাক তো? কিছু খারাপ খবর নেই তো? না না, খারাপ খবর কিছু না, তবে বাবাজির শুনলাম শরীরটা বিশেষ ভালো না, তাই ডাক্তার বলেছেন গ্রামের জল হাওয়ায় গিয়ে হাওয়া বদল করতে। তা বেশ। শুনলাম ডাক্তার বলেছে শহরের হাওয়া ভালো না, তাই ওদের গ্রামে গিয়ে থাকতে, তাতেই নাকি শরীরের উন্নতি হবে। মুড়ো ঝাঁটা মারি তোমার মুখে, যত আজগুবি কথা। এমন আবার হয়? বলি, তার শরীর খারাপ হয়েছে কাজ করে করে, শহরের জল হাওয়ার দোষ কোথায়? নিজে গতর নাড়াতে চাও না, তাই এখন ওদের দোষ দিচ্ছ, জল হাওয়ার দোষ দিচ্ছ। বিশ্বাস করো গিন্নি, মিথ্যে বলছি না। থাক, তোমার অজুহাত আমার জানা আছে, গোটা জীবনটা তো তোমায় দেখছি। তুমি আমাকে খালি অবিশ্বাস করো, সত্যি বলছি গো। গোপাল, বাড়ি আছো নাকি? আরে অবিনাশ দাদা যে, তা এসো, হঠাৎ কি মনে করে? একটু সমস্যায় পড়ে এসেছি ভায়া। কি সমস্যা? শহর থেকে মেয়ে জামাই এসেছে তো। কি বললেন? এই শিল্পা আর জামাই এসেছে? ভালো তো। হ্যাঁ তাই তো, আর তাতেই হয়েছে একটু সমস্যা। ও সমস্যা আবার কি? মানে ওরা এসেছে? জামাই আমার শহরে বাবু, তো তার শরীরটা বিশেষ ভালো না, বুঝলে তো। ডাক্তার বলেছে গ্রামে জল হাওয়া বদলে গ্রামের খাঁটি দেশি খাবার খেলে তবেই তার শরীর ঠিক হবে। তাতে আর সমস্যার কি আছে? এখন জামাইকে কি খাওয়াই? আহা, এতদিনে আমাদের গিন্নির হাঁস পোষা সার্থক হলো। হ্যাঁ, সেই শুনেই তোমার কাছে আসা। আমার গিন্নি বলে তার হাঁস নাকি সব রোগ সারাতে পারে। তুমি হাঁসের ডিম নিয়ে যেতে পারো। কই গো গিন্নি, শুনে যাও। এর চেয়ে ভালো খবর কি আর হতে পারে দাদা? তা নিয়ে যান না, কতগুলো করে চাই ডিম? এই ধরো, 1 সপ্তাহে 5টা করে। তা বেশ, তা দেবক্ষণ। এতদিনে তোমার হাঁসগুলোর একটা হিল্লে হলো গো। বলেছিলাম না, আমার হাঁস একদিন ঠিক নাম করবে তার গুণে। আসলে হাঁসের ডিম খেয়ে যদি আমার জামাই বাবাজি একটু সুস্থ হয়। সুস্থ কি বলছেন, একদম চাঙ্গা হয়ে উঠবে। আপনি যত চাইবেন ডিম নিয়ে যেতে পারেন। তা বেশ বেশ, একটা ভরসা পাওয়া গেল। মানে এটা কথা বলবো তোমাকে? দেখো, আমার তো নিজের কেউ নেই, তুমি আমার ছেলের মতনই। হ্যাঁ হ্যাঁ, বলুন না, নিশ্চিন্তে বলুন। দেখো, আমাদের বড় অভাবের সংসার, তা গিন্নি রোজ বলে আমাকে শহরে গিয়ে কাজ বাজ দেখতে। এখন আর এই বয়সে নিজে গিয়ে কোথায় কি দেখি বলো দেখি, তুমি আমাকে নিয়ে যাবে বাবা? হ্যাঁ, নিয়ে তো যেতে দ্বিধা নেই, কিন্তু কিন্তু কি? আপনি কি সেখানে থাকতে পারবেন? কিন্তু কেন? না মানে, সারা জীবন আপনারা এখানে মানুষ, সেখানকার জল হাওয়া মানিয়ে নেওয়াটা একটা বড় সমস্যা। দেখুন না, আমাকেই আসতে হলো আপনাদের পরিবেশে নিজেকে সুস্থ করতে। তা এরকম ঠিকই বলেছ, কিন্তু আসলে কি বলতো, এখানের সবই ভালো, জল হাওয়া খাওয়া দাওয়া ভালো, কিন্তু গ্রামের পরিবেশে কোনো কাজ নেই। আবহাওয়া ভালো দিয়ে তো আর আমাদের পেট চলবে না। তোমাদের শহরে কত উপায় আছে, তোমরা গ্রামে এসে ছুটি কাটাতেই পারো। আপনি যদি চান আমার নিয়ে যেতে আপত্তি নেই, তবে এদিকের মতো মুক্ত বাতাস সেখানে নেই। সারাক্ষণ কেবল কলকারখানা, মোটর গাড়ি, জঞ্জাল।
যদি নিয়তি আমার এই চায় তাহলে তাই হবে। আমি আপনার জন্য সব ব্যবস্থা করে দেব। শুনে খুশি হলুম বাবা। আসলে আজকালকার দিনে কে আর কার কথা ভাবে বলো? এই দেখো না, গ্রামে সুস্বাস্থ্য আছে কিন্তু টাকার জোগান নেই, তাই মানুষেরা ভালো থেকেও কেমন ভালো নেই। দেখুন, সমস্যা তো কিছু না কিছু সব জায়গাতেই রয়েছে। তা বটে, তবে আমার এই মুহূর্তে যাওয়াটা জরুরি, না হলে যে ঘরে হাঁড়ি চড়ে না। বেশ, যাবেন আমার সাথে। আহা, বড় সুন্দর, বড় সুস্বাদু। ডিমের ঝোলটা খেতে বড় সুন্দর। বলেছিলাম যে আমার মায়ের হাতে গ্রামের বাড়ি রান্না খেলে তোমার শহরের পিৎজা কাটলেট ভুলে যাবে। এমন স্বাদ জীবনেও পাইনি। জামাই, আরো কিন্তু নিতে হবে, লজ্জা করে কেউ না জানো। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে আসবে না বলেছিলে যে? জানো তো, গরিবের কথা বাসি না হলে কানে যায় না। জানো মা, তোমার জামাইকে কতবার বলেছি চলো চলো, যতবার বলি ততবার বলে না। তখন কি আর জানতাম মা এমন সুন্দর ডিমের ঝোল রান্না করতে পারেন। আরে বাবা, নিজের ভুল স্বীকার করছি। এবার যখন মন চাইবে তখনই আসবো। হ্যাঁ নিশ্চয়ই, এও তো তোমারই বাড়ি। এখানে আসবে না তো কোথায় যাবে? নিশ্চয়ই আসবে তোমরা, তোমাদের জন্যই তো সব। বড় খুশি হয়েছি বাবা, এতদিনে ভরসা পেয়েছি দুই বুড়ো বুড়িকে দেখবার কেউ আছে জেনে। দেখবে তোমার শরীরও ভালো হয়ে যাবে। ডিমের ঝোল খেয়েই আমার কেমন চাঙ্গা লাগছে, মনে হচ্ছে সেই দুর্বলতাটা আমার আর নেই। তা তো হবেই, 1 সপ্তাহ থাকো না, দেখবে কেমন ঠিক হয়ে যাবে। আপনি খুশি হয়েছেন তো? আমি বড় খুশি হয়েছি বাবা। আজকাল সবাই গ্রাম ছেড়ে শহরে যেতে চায়, কিন্তু গ্রামের যে জাদু তা কেউ বোঝে না। তোমরা বুঝেছো, বড় আনন্দ পেয়েছি, বড় খুশি হয়েছি।